প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক বন্ধনের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই অধ্যায়টি হচ্ছে আমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ আমাদের এই যে পর্যায় সারণীর অধ্যায়টা ছিল চতুর্থ অধ্যায়, তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তো এই চ্যাপ্টারের ধারণা যদি আমার ক্লিয়ার না থাকে, আমার আপকামিং যে চ্যাপ্টারসগুলো আছে ওইখানে কিন্তু আমি অনেক সমস্যায় পড়ব। তো আমাদের সবার উচিত এই অধ্যায়টাকে আগে শেষ করা, তারপরে হচ্ছে আমরা অন্যান্য অধ্যায় শুরু করব। এখন এই অধ্যায়ে আমরা কী কী জিনিস কাভার করব বা কী কী জিনিস পড়তে চলেছি ওইটা আমরা একটু দেখি। তো এই চ্যাপ্টারের প্রথমে আমরা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে যোজনী বা যোজ্যতা কী জিনিস তা জানবো। এরপর হচ্ছে আমরা ওই যোজনীর ধারণা ব্যবহার করে কোনো একটা যৌগের সংকেত লেখার চেষ্টা করব। তারপরে আমরা পড়বো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসসমূহ নিয়ে। তো আমরা হচ্ছে অলরেডি নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। তারা কেন নিষ্ক্রিয় গ্যাস, তাদের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হয়, এই সব কিছু আমরা হচ্ছে এই অংশটাতে কাভার করব। তারপরে আমরা পড়বো হচ্ছে অষ্টক এবং দ্বৈয়ের নিয়ম। এখানে আমরা জানতে পারবো যে কোনো একটা মৌল হচ্ছে যখন যৌগ গঠন করে সে হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। যদি সেটা লাভ করতে পারে তাহলে সে নিষ্ক্রিয় হয়, এই জন্য সে ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে বা শেয়ার করে। তো এইগুলো হচ্ছে আমরা পড়বো এই অংশটাতে, যে অষ্টক নিয়ম এবং দ্বৈয়ের নিয়মে। তারপরে আমরা কিছু ব্যতিক্রম পড়বো হচ্ছে অষ্টক নিয়মের। এরপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো, এই অংশটা, অর্থাৎ আয়নিক এবং সমযোজী বন্ধন। যে আয়নিক বন্ধনটা কি, কিভাবে গঠিত হয়, তারপরে সমযোজী বন্ধন কি, তারা কিভাবে গঠিত হয়। তারপরে আমরা পড়বো হচ্ছে আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কেন বেশি হয়। তারপরে আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়, তারা কিভাবে বিদ্যুৎ পরিবহন করে। তারপরে আমরা পড়বো হচ্ছে সমযোজী বন্ধন, যে আমরা জানি বেশিরভাগ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কেন হয় না সেটা দেখব। কেন তাদের হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিম্ন হয়ে থাকে, এই সব কিছু হচ্ছে আমরা কভার করব এই অংশটাতে। এবং লাস্টে আমরা হচ্ছে পড়বো ধাতব বন্ধন। আমরা জানি একটা ধাতুর শীটে শুধুমাত্র ওই ধাতুটাই থাকে, তো কিভাবে বন্ধনটা গঠিত হয়, ধাতব বন্ধন সম্পর্কে আমরা জানবো। এবং আমরা জানি যে ধাতু হচ্ছে তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। তো কেন হচ্ছে ধাতু তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী, ওই অংশটা সম্পর্কে জানতে গেলেও আমার হচ্ছে এই অংশটা পড়তে হবে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা একটু ডিটেলসে পড়বো, কারণ হচ্ছে এই চ্যাপ্টারের অনেক কিছু আমার সামনে কাজে লাগবে। এবং আমি হচ্ছে আবার খুব বেশি ডিটেলসেও পড়াবো না, যেটা হচ্ছে আমাদের কাজে লাগবে না। তো একটু বেশি ডিটেলসও না, কম ডিটেলসও না, আমরা মাঝামাঝি একটা ব্যালেন্সড অবস্থায় এই চ্যাপ্টারটা পড়বো। তো আমরা শুরু করি। এখন আমরা যোজ্যতা ইলেকট্রন নিয়ে কথা বলবো। তো যোজ্যতা ইলেকট্রনটা কি জিনিস? কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ বিষয়টা কিরকম, আমি কোনো একটা মৌলকে যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন এখানে আমি সোডিয়ামকে নিয়েছি, তো সোডিয়ামের হচ্ছে কত, সোডিয়ামের হচ্ছে আমার 11টা ইলেকট্রন আছে। তো আমি যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করি, আমরা পাচ্ছি 1s2, 2s2, 2p6 এবং 3s1। তো আমরা যদি খেয়াল করি, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে আমার 3 নম্বর শক্তি স্তরের এস উপশক্তি স্তরে প্রবেশ করেছে। এবং 3 নম্বর শক্তি স্তরে কিন্তু আর কোনো উপশক্তি স্তর নাই, একটাই উপশক্তি স্তর, সেটা হচ্ছে কি এস। ইলেকট্রন আছে কয়টা? একটা। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে সোডিয়ামের 3 নম্বর শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন আছে, এবং 3 নম্বর হচ্ছে সবচেয়ে বাইরের শক্তি স্তর। তো সবচেয়ে বাইরের শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে এটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তো এখানে চিত্রটা খেয়াল করি, এখানে সোডিয়ামকে আঁকলাম আমরা। তো প্রথম শক্তি স্তরে দিলাম হচ্ছে আমরা 2টা, অর্থাৎ কে শক্তি স্তরে 2টা ইলেকট্রন। তারপরে হচ্ছে এল শক্তি স্তর, এখানে হচ্ছে কয়টা? 8টা ইলেকট্রন। এবং লাস্টে এম শক্তি স্তরে আমরা দিয়েছি হচ্ছে একটা ইলেকট্রন, তো কে এল এম আমরা দিয়ে দিলাম। তো এখানে যদি খেয়াল করি, এম শক্তি স্তরে হচ্ছে একটা ইলেকট্রন আছে। তো তো এই জন্য আমরা বলতেছি যে এটার হচ্ছে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টা? একটা। আচ্ছা, আমরা সোডিয়াম দিয়ে যদি না বুঝি, আমরা অন্য আরেকটা নিই, ধরা যাক আমরা পটাশিয়াম নিলাম। তো পটাশিয়ামের হচ্ছে কত? পটাশিয়ামের হচ্ছে আমাদের 19। তো 19-এর মধ্যে আমরা যদি খেয়াল করি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? 1s2, 2s2, 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6, 4s1। একটু খেয়াল করি, এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে কোনটা? 4 নম্বর শক্তি স্তর। উপশক্তি স্তর আছে কয়টা? মাত্র একটা, এস উপশক্তি স্তর, সেখানে ইলেকট্রন কয়টা? একটা। তো বিষয়টা বুঝি আমরা, পটাশিয়ামের সবার বাইরে যে কক্ষপথটা আছে এখানে মাত্র একটা ইলেকট্রন আছে। তাই পটাশিয়ামের যোজনী ইলেকট্রন হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের কয়টা? একটা। আশা করি এটা আমরা বুঝতে পারছি। সেম ভাবে অক্সিজেনের যদি আমরা বের করি, অক্সিজেনের হচ্ছে কয়টা? 8টা ইলেকট্রন। তাহলে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p4। তো একটু খেয়াল করি, 2, 4, 8 হয়েছে। এখানে সবার বাইরের কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এবং 2 নম্বর কক্ষপথের মধ্যে আমাদের উপশক্তি স্তর হচ্ছে এস এবং পি, দুইটা। এই এই উপশক্তি স্তরে আছে আমাদের 2টা ইলেকট্রন, ওটাতে আছে 4টা। 2 আর 4 হচ্ছে কত? 6। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে অক্সিজেনের বেলায় আমাদের সবার বাইরের কক্ষপথে হচ্ছে 6টা ইলেকট্রন থাকবে। তাই আমাদের অক্সিজেনের হচ্ছে যোজনী ইলেকট্রন 6টি।
তো আশা করি আমরা যোজনী ইলেকট্রন সম্পর্কে আর কোনো কনফিউশনে পড়বো না, আমরা জিনিসগুলো বের করতে পারবো। এখন আমরা কয়েকটি মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করা শিখব। তো আমাদেরকে এখানে 4টি মৌল দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো প্রথম মৌলটি হচ্ছে আমাদের ফ্লোরিন। তো ফ্লোরিনের আমরা জানি হচ্ছে 9টা ইলেকট্রন থাকে। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, এটা হয় 1s2 2s2 এবং 2p5, 1s2 2s2 2p5। তার মানে একটু খেয়াল করি আমরা, এর বাইরের কক্ষপথ হচ্ছে কত, 2 নম্বর কক্ষপথ। তো 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে 2টা এবং 5টা, টোটাল কয়টা, 7টা। তাই আমরা বলতে পারি যে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের 7টি। তারপরে আমরা করব হচ্ছে ফসফরাসেরটা। তো ফসফরাসের আমরা জানি হচ্ছে 15টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, আমরা লিখতে পারি হচ্ছে 1s2 2s2 2p6, আমরা হচ্ছে 10টা লিখে ফেললাম। তারপরে হবে 3s2, হয়ে গেছে কয়টা, 12টা, আর বাকি আছে 3টা, তাহলে আমরা লিখবো হচ্ছে 3p3। ওকে, একটু খেয়াল করি, সবার বাইরের কক্ষপথ হচ্ছে আমার 3 নম্বর কক্ষপথটা। তাহলে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, আমার 2 এবং 3, অর্থাৎ 3 আর 2 হচ্ছে 5, অর্থাৎ আমাদের ফসফরাসের হচ্ছে 5টা যোজ্যতা ইলেকট্রন রয়েছে। তারপরে হচ্ছে আমরা করি ক্লোরিনেরটা, এবং আমরা জানি ক্লোরিনের হচ্ছে 17টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, অলরেডি 10টা হয়ে গেছে। তারপরে হচ্ছে 3s2 হবে, কয়টা হইলো, 12টা, আমাদের আরও 5টা দরকার। তারপরটা হবে আসলে 3p5। এখন একটু খেয়াল করি, আমাদের সর্ববহিষ্ঠ শক্তিস্তর হচ্ছে 3 নম্বর শক্তিস্তর, ইলেকট্রন আছে 2 এবং 5, টোটাল কয়টা, 7টা, অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের 7টি। এবং সবার শেষে হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের হচ্ছে 20টা ইলেকট্রন থাকে। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা হবে এরকম যে 1s2 2s2 2p6 3s2 3p6, আমরা হচ্ছে 18টা লিখে ফেলছি। তারপর হবে 4s2। এবং খেয়াল করি ক্যালসিয়ামের ক্ষেত্রে সবার বাইরের কক্ষপথ হচ্ছে 4, 4 নম্বর কক্ষপথটা, এবং এখানে ইলেকট্রন আছে কয়টা, আমার 2টা। তাই ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমার 2টি। আশা করি এগুলো আমরা বের করতে পারবো, এগুলো একদম ইজি বের করা, এবং পরীক্ষায় যদি আসে বড়জোর এমসিকিউতে আসতে পারে এগুলো। এরপর আমরা দেখব হচ্ছে যোজনী বা যোজ্যতা। তো যোজনী বা যোজ্যতা কি, তার 2টা সংজ্ঞা আমি এখানে লিখে রেখেছি। তো প্রথম সংজ্ঞা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো অণু গঠনকালে কোনো একটা মৌলের একটা পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণু যুক্ত হওয়ার বা বন্ধন গঠনের যে সক্ষমতা, তাকে আমরা ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলি। বিষয়টা একটু খেয়াল করি। ধরা যাক আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই সংকেতের সাথে সবাই পরিচিত, এটা হচ্ছে আমাদের খাদ্য লবণ বা টেবিল সল্ট। তো এখানে যদি খেয়াল করি, একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পেরেছে। তো এখানে ক্লোরিনের সক্ষমতা হচ্ছে একটা সোডিয়ামকে ধরার, আর সোডিয়ামের সক্ষমতা হচ্ছে একটা ক্লোরিনকে ধরার। এখানে সোডিয়ামের যোজনীয় হচ্ছে 1 এবং ক্লোরিনের যোজনীয় হচ্ছে কত, 1। আর আমি যদি বলি জারণ মান, তাহলে এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, এটা আমরা পরে জানতে পারবো। আবার ধরা যাক আমাকে কেউ বলল যে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানের মধ্যে তোমার ক্যালসিয়ামের যোজনী কত। তো এখানে ক্যালসিয়াম কিন্তু একজন, মানে একটা আছে, আর ক্লোরিন আছে কয়টা, 2টা। একটা ক্যালসিয়াম হচ্ছে 2টা ক্লোরিনকে ধরেছে, তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনী কত, 2, অর্থাৎ বন্ধন যে গঠনের সক্ষমতা, ওইটাই হচ্ছে কি আমার যোজনী। তারপরে ধরা যাক আমার হচ্ছে অ্যামোনিয়ার কথা চিন্তা করি আমরা, NH3। এখানে একটা নাইট্রোজেন হচ্ছে আমার 3টা হাইড্রোজেনকে পিক করেছে, তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত, 3। আবার একটা হাইড্রোজেন একটা অ্যামোনিয়ার সাথে একটা বন্ধনে যুক্ত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী হচ্ছে এখানে কত, 1। আমরা চাইলে অন্যভাবেও এই সংজ্ঞাটাকে দিতে পারতাম যে কোন একটা মৌলের একটা পরমাণুর যতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে অথবা যতগুলা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। যেমন এখানে খেয়াল করি আমরা, সোডিয়াম হচ্ছে একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই হচ্ছে আমার সোডিয়ামের যোজনী কত, 1। আবার এখানে আমার ক্যালসিয়াম হচ্ছে 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই ক্যালসিয়ামেরটা হচ্ছে কত, 2। আবার এখানে আমার নাইট্রোজেন হচ্ছে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই এখানে আমার নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত, 3। আবার ধরা যাক আমাদের অতি পরিচিত হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা এখানে হাইড্রোজেন হচ্ছে একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত, 1, এবং ক্লোরিনের যোজনী হচ্ছে কত, 1। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তো আমাদের যোজনী হচ্ছে কি, সক্ষমতা, বন্ধন গঠনের সক্ষমতা বা যুক্ত হওয়ার কি সক্ষমতা, বা কয়টা হাইড্রোজেনের সাথে অ্যাড হইতে পারে বা সে কয়টা ক্লোরিনের সাথে অ্যাড হইতে পারে, তার যে সক্ষমতা, এটাই হচ্ছে কি আমাদের যোজনী বা যোজ্যতা। আরো সহজ কথায় বলতে গেলে, কয়টা হাত আছে, কোন একটা মৌলের কয়টা হাত আছে, ওইটাই হচ্ছে তার কি যোজনী বা যোজ্যতা।
তো আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো যে আমাদের যোজনী এবং যোজিত ইলেকট্রন এক জিনিস না। কেন এক জিনিস না? যোজনী মানে হচ্ছে তার বন্ধন গঠনের সক্ষমতা, যে সে কয়টা হাইড্রোজেনের সাথে এড হতে পারতেছে বা কয়টা হচ্ছে আমার একযোজী মৌলের সাথে কানেক্ট হতে পারতেছে, ওইটা হচ্ছে তার কি যোজনী। কিন্তু যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে ওইটা। তো একটা উদাহরণের সাহায্যে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের যে অক্সিজেন, তার হচ্ছে ইলেকট্রন টোটাল কয়টা? 8টা, এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 6টা। তাই এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। কিন্তু এই অক্সিজেন যখন হচ্ছে অণু গঠন করে, অর্থাৎ 8টা অক্সিজেনের সাথে যোগ হচ্ছে, O2 গঠন করতেছে, তখন হচ্ছে সে বাইরের কক্ষপথে 2টা ইলেকট্রন ভাগাভাগির কারণে যোজনী হয়েছে কত? 2। অর্থাৎ তার বন্ধন গঠনের সক্ষমতা, সে তো 2টা বন্ধন গঠন করেছে। অক্সিজেন কিন্তু এভাবে থাকে, ডাবল বন্ড আকারে থাকে। সে যে 2টা বন্ধন গঠন করেছে, তাই এই অক্সিজেনের যোজনীয় হচ্ছে 2, ওইটারও কত? 2। কিন্তু খেয়াল করি তার যোজ্যতা ইলেকট্রন কিন্তু ছিল 6। তাই যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কিন্তু ভিন্ন জিনিস। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। কিছু কিছু মৌল তারা হচ্ছে একাধিক যোজনী প্রদর্শন করে। যেমন আমাদের অতি পরিচিত উদাহরণের মধ্যে একটা উদাহরণ হচ্ছে আয়রন, এবং আরেকটা হচ্ছে কপার। আয়রন হচ্ছে আয়রন 2+ আকারে থাকতে পারে, অথবা আয়রন 3+ আকারে থাকতে পারে। অন্যদিকে কপারও সেম, কপার প্লাস আকারে থাকতে পারে অথবা কপার 2+ আকারে থাকতে পারে। তো আয়রন 2+কে আমরা বলি হচ্ছে ফেরাস, এবং আয়রন 3+কে বলি হচ্ছে আমরা ফেরিক। অনুরূপভাবে কপার প্লাসকে বলি হচ্ছে আমরা কিউপ্রাস, এবং কপার 2+কে বলি হচ্ছে আমরা কিউপ্রিক। তো আমি নামগুলো পাশে লিখে দিচ্ছি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, কোন একটা যৌগ আমাকে দেওয়া আছে এবং এদের মধ্যে এমন মানে যে আয়রন অথবা কপার টাইপের কেউ আছে যার হচ্ছে যোজনী চেঞ্জ হতে থাকে। ধরা যাক আমি একটা উদাহরণ নেই, যে ফেরাস সালফেটের কথা চিন্তা করি। ফেরাস সালফেট, সালফেটের হচ্ছে তো চার্জ হয় -2, তাই আয়রনের চার্জ হচ্ছে +2। তার মানে আয়রনের যোজনী কত? এখানে 2। তো একটু খেয়াল করি, আয়রনের যোজনী এই যৌগের মধ্যে কত? 2। আয়রনের সর্বোচ্চ যোজনী কত? +3। তাই আমরা নতুন একটা টার্ম এখন নিয়ে আসবো, সেই টার্মটার নাম হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী বা লুকায়িত যোজনী। তো সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত যোজনী মানে হচ্ছে এখনের যে কম্পাউন্ড বা যৌগটা আছে, এইখানে ওই মৌলটার যে যোজনী এবং ওই মৌলের যে সর্বোচ্চ যোজনী, তার যে পার্থক্য, এটাই হচ্ছে তার সুপ্ত যোজনী। একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমার আয়রনের যোজনী কত? এখানে হচ্ছে 2। তো এখানে আয়রনের যোজনী হচ্ছে 2, আর আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। তো আমরা জানি হচ্ছে 3 হচ্ছে বড়, তাহলে 3 থেকে আমরা বাদ দিয়ে হচ্ছে 2, আমরা এখানে পাচ্ছি কত? 1। অর্থাৎ আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে কত? 1। আবার ধরা যাক আমরা হচ্ছে কপার সালফেট নিলাম, কপার সালফেট। তো কপার সালফেটের তো -2, তাহলে কপার এখানে আছে কি আকারে? +2 আকারে। তার কপারের হাত হচ্ছে কয়টা? 2টা। আচ্ছা, এগুলো কিন্তু আমরা একটু সামনেই বুঝতে পারবো যে কপার সালফেটের কি, আমরা যে বলতেছি সালফেটের -2, কপারের +2, এগুলো কি, এগুলো আমরা একটু সামনেই জানতে পারবো। তো এত প্যারা নেওয়ার দরকার নাই। তো এখানে একটু খেয়াল করি, আমরা এই যে কপার সালফেটের যে 2 আসছে, তো কপার সালফেটের সর্বোচ্চ যোজনীও কত? 2। তাহলে কপারের বর্তমান যোজনী আমার এই যৌগে কত? 2। সর্বোচ্চ যোজনী কত? 2। পার্থক্য করলে আসতেছে কত? 0। তাহলে কপারের সুপ্ত যোজনী হচ্ছে 0। অর্থাৎ আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি যে কোনো একটা যৌগে একটা মৌলের বর্তমানে উপস্থিত যে যোজনী আছে এইটা, এবং সর্বোচ্চ যে যোজনী পসিবল ওইটা, তার যে পার্থক্য, এই পার্থক্যরে আমরা বলি হচ্ছে সুপ্ত যোজনী। তো আশা করি সুপ্ত যোজনী কি এটা আমরা বুঝতে পারছি। তো আমি একটা ছোট্ট কুইজ ধরতেছি তোমাদেরকে, যে FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? তো একটু বের করি আমরা ভিডিওটা পোস্ট করে। তো আশা করি আমরা এটা করে ফেলেছি। আমরা এখন এটা একটু সলভ করি। খেয়াল করি, আয়রন সে হচ্ছে ক্লোরিন কয়টাকে ধরেছে? 3টা। তাহলে আয়রনের যোজনী কত? 3। তো আয়রনের যোজনী হচ্ছে 3, এবং আয়রনের সর্বোচ্চ যোজনীও কত? 3। 3 থেকে 3 বাদ দাও, থাকে কত? 0। অর্থাৎ এখানে এই যে FeCl3 যে যৌগটা আছে, এখানে হচ্ছে আমার আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। একদম সিম্পল। এখন আমরা অনেকগুলো মৌলের হচ্ছে জারণ অবস্থা দেখব। তো আমি এর মধ্যে কয়েকটা লিখেছি, কয়েকটা আমি হচ্ছে মুখে বলে দিব। তো গ্রুপ একে যারা যারা আছে, অর্থাৎ আমাদের যে ওই ছন্দটা ছিল এরকম, যে হাইরিনাকে রুবি সাজিয়ে ফিরেছে, তার মানে কি হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে কি রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই হচ্ছে আমার গ্রুপ একের। তো গ্রুপ একে যারা যারা আছে তারা সবাই হচ্ছে এক যোজনী দেখাবে, তাদের সবার যোজনী হবে কত? 1। তারপরে গ্রুপ 2 যারা যারা আছে, অর্থাৎ ওই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা সবাই হচ্ছে আমার +2 দেখাবে। তারপরে গ্রুপ নাম্বার 13-তে আমরা চলে যাই। গ্রুপ নাম্বার 13-তে কে আছে? ওই যে বর আনতে গেলাম ইন্ডিয়া থাইল্যান্ড, অর্থাৎ বোরন,
অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরা সবাই হচ্ছে আমার +3 দেখাবে, +3 দেখাবে। তারপরের যেটা 14 অর্থাৎ ওই যে কার্বন সিলিকনের যে গ্রুপটা, আমাদের কাশি গেলে সোনা পাবে। এখানে যে কার্বন, সিলিকন, গ্যালিয়াম, টিন, লেড, এদের মধ্যে একটু জিনিসপাতি আমরা লক্ষ্য করি। কার্বন হচ্ছে 2ও দেখাইতে পারে, 4ও দেখাইতে পারে, তার গ্রুপ বলতেছে সে 4 দেখাবে, আবার 2ও দেখাইতে পারে। লেডও হচ্ছে আমার 2 দেখাইতে পারে, 4 দেখাইতে পারে। এটা আমরা এখানে নোট করছি যে কার্বন হচ্ছে আমার 2, 4 দেখাইতে পারবে, লেডও হচ্ছে 2, 4 দেখাইতে পারবে। সিলিকনও সেম, সিলিকনও 2, 4 দেখাইতে পারে। তারপরে আমাদের গ্রুপ নাম্বার যে 15টা, অর্থাৎ হচ্ছে আমাদের নাফিস আছে আন্টির বাসায়, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। এখানে আমি একটু খেয়াল করি, আমাদের নাইট্রোজেন হচ্ছে 3 দেখাইতে পারে, 5 দেখাইতে পারে। অক্সিজেন দেখাবে হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হবে 2। তারপরে আমাদের এরপরের যে গ্রুপটা, গ্রুপ নাম্বার যে 15, অর্থাৎ নিক্টোজেনের যে গ্রুপটা, নাফিস আছে আন্টির বাসায়, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, বিসমাথ, এরা সবাই হচ্ছে আমাদের কত দেখাবে? 5 দেখাবে। এটা হচ্ছে তাদের গ্রুপ যোজনী। আর এখানে নাইট্রোজেন স্পেশালি হচ্ছে আমার 3 দেখাবে। এরপরে আমাদের যে অক্সিজেনের গ্রুপটা, অর্থাৎ গ্রুপ নাম্বার 16, এখানে অক্সিজেন হচ্ছে 2 দেখাবে। তারপরে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এখানে সবাই হচ্ছে 1 দেখাবে। তারপরে আমাদের লাস্টে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু কোনো যোজনী নাই, যোজনী হচ্ছে 0। তো আশা করি এগুলো আমরা মনে রাখতে পারবো। তো আমাদের মেনলি যেটা বেশি লাগবে, সালফার কিন্তু 3টা যোজনী দেখায়, 2, 4, 6, 2, 4, 6। আমরা যদি উদাহরণ দেখতে চাই, H2S একটা গ্যাস আছে, পচা ডিমের মতো গন্ধ হয় গ্যাসটাতে, এইখানে সালফারের যোজনী হচ্ছে 2। তারপরে আমরা হচ্ছে সালফার ডাইঅক্সাইড যদি লিখি, খেয়াল করি 2টা অক্সিজেনকে পিক করেছে কে? সালফারে। একটা অক্সিজেনের হাত হচ্ছে 2টা করে, 2টা অক্সিজেনের হাত হচ্ছে কয়টা? 4টা। তাহলে এখানে সালফারের হাতও কয়টা? 4টা। সালফারের যোজনী এখানে কত? 4। তারপরে ধরো সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে কি হবে? SO3 তার সংকেত। তো অক্সিজেনের হাত তো 2টা, 3টা অক্সিজেনের হাত হচ্ছে কয়টা? 6টা। তাহলে সালফারের একার হাতও কয়টা? 6টা। তো আশা করি সালফারটা বুঝতে পারছি। কার্বনেরটা হচ্ছে কি, কার্বন 2ও দেখাইতে পারে, আমাদের হচ্ছে 4ও দেখাইতে পারে। 2টা হইতে পারে কোনটা? ওই যে কার্বন মনোক্সাইড, CO। এখানে আমার একটা কার্বন হচ্ছে একটা অক্সিজেনকে ধরেছে, তো অক্সিজেনের হাত কয়টা? 2, তাহলে কার্বনের হাতও কয়টা? 2। এটা বুঝতে পারছি আশা করি। আর 4 দেখাইতে পারে কোথায়? 4 দেখাইতে পারে মিথেনের মধ্যে। মিথেন কি? মিথেন হচ্ছে CH4। দেখো, হাইড্রোজেন 4টা হাইড্রোজেনকে ধরেছে কে? একটা কার্বন। তাহলে এখানে কার্বনের হাত কত? 4। তারপরে লেড, লেডের মধ্যে আছে কি? 2 এবং 4। লেড অক্সাইড হইতে পারে। তারপরে হচ্ছে 4এরটা হচ্ছে লেড ক্লোরাইড হইতে পারে। লেড 4 ক্লোরাইড হবে এটা, এরকম আর কি, যে লেড IV, তারপর হচ্ছে কি ক্লোরাইড। আচ্ছা, আমি এটা হচ্ছে সংকেতটাও লিখে দিই, PbCl4 হইতে পারে। আর 2এরটা লেড অক্সাইডও হইতে পারে, লেড 2 ক্লোরাইডও হইতে পারে, এটা সিম্পল। তারপরে নাইট্রোজেনের কথা যদি আমরা চিন্তা করি, নাইট্রোজেনের যৌগ কে কে হইতে পারে? 3 হইতে পারে কোনটাতে? ওই যে আমরা অ্যামোনিয়া দেখেছিলাম যে ওইখানে হচ্ছে 3 হইতে পারে অ্যামোনিয়া। আর 5 হবে কোথায়? 5 হবে হচ্ছে আমাদের N2O5-এ, নাইট্রোজেন পেন্টঅক্সাইডে, নাইট্রোজেন পেন্টঅক্সাইডে। তারপরে হচ্ছে ফসফরাস, ফসফরাসের হচ্ছে 3, 5। তো ফসফরাসের 3 হইতে পারে PCl3-তে, ফসফরাস ট্রাইক্লোরাইডে। আর 5 হইতে পারে PCl5-এ, ফসফরাস পেন্টাক্লোরাইডে। এরপরে কপারের হচ্ছে 1 হইতে পারে, 2 হইতে পারে। তো কপারের আমরা 1 নিতে পারি কপার 1 ক্লোরাইডে, আর 2 নিতে পারি হচ্ছে কপার 2 ক্লোরাইডে। ঠিক আছে, ইউপেক নাম বলতেছি আমরা। তারপরে আয়রনের কথা যদি চিন্তা করি, আমরা হচ্ছে ফেরাস সালফেট নিতে পারি, আর আয়রন 3 ক্লোরাইড নিতে পারি, অর্থাৎ এরকম আর কি। আয়রনের 2 যোজনীতে আমরা ফেরাস সালফেটকে নিলাম, আর আয়রনের 3 যোজনী হিসাবে আমরা কল্পনা করতে পারি FeCl3-কে, অর্থাৎ ফেরিক ক্লোরাইড। একটা হচ্ছে ফেরাস সালফেট, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। অথবা আমরা ফেরাস ক্লোরাইডও লিখতে পারতাম, ফেরিক ক্লোরাইডও লিখতে পারতাম। এখানে আমরা আয়রনের যোজনী বুঝতে পারলাম 2 আর 3। তো আমাদের মেনলি হচ্ছে ব্যতিক্রমটা মনে রাখতে হবে, এবং আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ যোজনী মনে রাখবো। গ্রুপ 1-এর হচ্ছে যোজনী 1, গ্রুপ 2-এর হচ্ছে যোজনী 2, গ্রুপ 13-র হচ্ছে যোজনী 3, 14-র হচ্ছে কত আমার? 4। এরপরে 15-র হচ্ছে গ্রুপের যোজনী 5, কিন্তু সে ব্যতিক্রমও দেখাইতে পারে, যেমন নাইট্রোজেন দেখাচ্ছে কত? 3। তারপরে 16, তারপরে 17 হচ্ছে সবসময় 1 দেখাবে, 18-র হচ্ছে কত? 0। তো এভাবে যদি আমরা মনে রাখি, তারপর হচ্ছে আমরা যদি ব্যতিক্রমগুলো মনে রাখি, আশা করি যোজনী নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না। তো আমরা প্রথমে এই চারটাকে দেখে হচ্ছে ঘাবড়ে যাই যে এই চার্টে এত কিছু দিয়ে দিছে, কিভাবে মনে রাখবো। তো আমরা হচ্ছে মেইনলি পর্যায় সারণীটাকে ভালো করে মনে রাখার চেষ্টা করবো, আয়ত্তে রাখার চেষ্টা করবো। ওইখান থেকে আমরা অনেক কিছু সম্পর্কে অলরেডি জেনে যাব। এখন আমরা যৌগমূলক সম্পর্কে জানবো। তো যৌগমূলকের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। তো
প্রথমে আমরা একটা যোগমূলক লিখি এখানে, ধরা যাক SO4 2 হচ্ছে একটা যোগমূলক। তো একটু খেয়াল করি, এখানে কিন্তু এক বা একাধিক পরমাণু আছে। তো আমাদের সংখ্যাটা হচ্ছে এরকম যে একাধিক মৌল থাকবে, সেই একাধিক মৌলের পরমাণু বা আয়ন তারা একত্রিত হবে। একাধিক মৌলের পরমাণু অথবা আয়ন হচ্ছে কি হবে, একত্রিত হবে, এবং একত্রিত হয়ে টোটাল চার্জ আসবে ধনাত্মক অথবা ঋণাত্মক। যেমন এখানে আমার টোটাল চার্জ আসছে কত, ঋণাত্মক চার্জ বিশিষ্ট একক পরমাণু গুচ্ছ তৈরি করবে। এই জিনিসটা একটা গুচ্ছের মতো আচরণ করবে, পরমাণু গুচ্ছের মতো আচরণ করবে। তাহলে ওই পরমাণু গুচ্ছকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। অর্থাৎ একটু খেয়াল করি, আমাদের এখানে এই যে সালফেট আয়নটা আছে, এখানে হচ্ছে একটা সালফার এবং 4টা অক্সিজেন একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে, যে গুচ্ছের উপরে পাওয়ার হচ্ছে কত, -2, বা এটার আধান হচ্ছে কত, -2। এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে যৌগমূলক। আবার ধরা যাক আমাদের কার্বনেট CO3 2-, এখানে যদি আমরা খেয়াল করি, একটা কার্বন 3টা অক্সিজেন একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে, যার মাথার উপর পাওয়ার হচ্ছে বা আধান হচ্ছে কত, -2। তারপরে ধরা যাক আমার হচ্ছে অ্যামোনিয়াম NH4+। এই যে অ্যামোনিয়াম আয়নটা, এখানে যদি আমরা খেয়াল করি, একটা নাইট্রোজেন 4টা হাইড্রোজেন একত্রিত হয়ে আমার একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে, এখানে হচ্ছে পাওয়ার আবার কত, +1। তো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে যৌগমূলক। তো যৌগমূলক হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হইতে পারে, আবার ধনাত্মক চার্জ বিশিষ্ট হইতে পারে। তো আশা করি যৌগমূলক কি আমরা বুঝতে পারছি। এবং যৌগমূলক কিন্তু সরাসরি কোন একটা মৌলের সাথে যৌগ তৈরি করতে পারে। যেমন ধরা যাক যে সালফেটটা, আমরা যদি তাকে হচ্ছে কপার যে 2+ আছে তার সাথে যদি একত্রিত করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কপার সালফেট। আবার ধরা যাক আমরা যদি হচ্ছে Fe3+ এর সাথে সালফেটটাকে একত্রিত করার চেষ্টা করি, তাহলে এটাকে নিতে হবে 2 বার, আর সালফেটকে নিতে হবে হচ্ছে আমার 3 বার। কেন, আমি একটু বুঝাই। আয়রন এখন 3+ আকারে আছে, কি আকারে আছে, 3+ আকারে আছে। আর সালফেটের হচ্ছে কত, 2-। তো 3 আর 2 লসাগু কত, 6। তাহলে এটাকে বানাইতে হবে 6, তাহলে এটাকে নিতে হবে 2 বার। আর সালফেটের আছে কত, -2, তারে বানাইতে হবে কত, -6। তাহলে 3 দিয়ে 3 বার নিতে হবে তাকে, আমি তাকে 3 বার নিছি। পুরা জিনিসটা একটা পরমাণুর মতো আচরণ করতেছে, তাই আমি এখানে ব্র্যাকেট দিয়ে 3 দিছি। কিন্তু আমি যদি ব্র্যাকেট না দিয়ে 3 দিতাম তাহলে কিন্তু আবার হইতো না। পুরা জিনিসটাকে আমার কল্পনা করতে হবে একটা পরমাণুর মতো, বাট এটা আসলে পরমাণু না, এটা হচ্ছে পরমাণু গুচ্ছ, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যৌগমূলক। তো আমরা এখন বেশ কয়েকটা যৌগমূলকের নাম এবং এগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে মনে রাখবো তা দেখবো। ওকে, আমাদের বইয়ে দেওয়া যৌগমূলকগুলো হচ্ছে এইগুলা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম। তো অ্যামোনিয়াম হচ্ছে আমরা মনে রাখবো কিভাবে, তো আমরা অ্যামোনিয়া সম্পর্কে জানি যে অ্যামোনিয়া হচ্ছে NH3। আমরা মনে রাখবো অ্যামোনিয়ামে হচ্ছে আমার হাইড্রোজেন থাকবে 3টার জায়গায় 4টা, আর মাথার উপরে একটা প্লাস থাকবে, ঠিক আছে। এবং এটা কিভাবে গঠিত হয় এটা সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটে জানবো, যে আমাদের অ্যামোনিয়াতে নাইট্রোজেনের হচ্ছে মুক্তজোড় থাকে, সেই মুক্তজোড়টা সে হচ্ছে একটা H+ আয়নকে দান করে দিয়ে হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। তো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, আমরা ইন্টারমিডিয়েটে জানবো। তা আপাতত মনে রাখি, অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+, আর অ্যামোনিয়ার হচ্ছে NH3, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে যাচ্ছি সালফেটের কাছে। সালফেটটা কেমনে মনে রাখবো, SO4 2-, SO4 2-। আর সালফাইট যেটা, সেটা হবে SO3 2-। সালফেট হবে SO4 2-, সালফাইট হবে SO3 2-। তারপরে হচ্ছে আমাদের নাইট্রেট। তো নাইট্রেট হচ্ছে NO3-, তো আমি যদি হচ্ছে সালফেটের কথাটা বলি, সালফেটটা আমরা মনে রাখতে পারি একভাবে। আমরা কপার সালফেটের হয়তো নাম শুনছি, CuSO4। তো কপারের তো 2+, বাদ দিয়ে দিলে এখানে সালফেটের হয়ে যায় কি 2-, মনে রাখতে পারবো। আর নাইট্রেটের বেলায় মনে রাখতে পারো যে সিলভার নাইট্রেটের সঙ্গে তো হচ্ছে AgNO3। সিলভার হচ্ছে এখানে +1, তো সিলভারটাকে বাদ দিয়ে দিলে নাইট্রেটের পাওয়ার চলে আসে কত, -1 বা মাইনাস। তো এটা হচ্ছে নাইট্রেট। আর নাইট্রাইট হচ্ছে কি, তুমি অক্সিজেন একটা কমাই দিবা, হয়ে যাবে কি নাইট্রাইট, এটা গেল। তারপর হচ্ছে কার্বনেট। কার্বনেট আমরা মনে রাখতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর। তো ক্যালসিয়াম তো 2+ আকারে থাকে, তুমি ক্যালসিয়ামটাকে বাদ দিয়ে দিলে কার্বনেটের পাওয়ার চলে আসে কত, 2-। তাহলে এটা হচ্ছে কার্বনেট, CO3 2-। আর এটার সাথে একটা হাইড্রোজেন যদি অ্যাড করো, সেটা হবে হাইড্রোজেন কার্বনেট। তখন 2- কমে যাবে, কারণ হাইড্রোজেন হচ্ছে একটা প্লাস, তো 2টা মাইনাস, তার সাথে একটা প্লাস চলে আসে, তাহলে এখন খালি একটা থাকতেছে, তাহলে HCO3-। তারপরে হচ্ছে ফসফেট। ফসফেট হচ্ছে কিরকম, PO4 3-, PO4 3-। আচ্ছা, এখন সালফেটের সাথে যদি তুমি একটা হাইড্রোজেন এড করে ফেলতে পারো, তুমি পাবো হচ্ছে হাইড্রোজেন সালফেট, HSO4। আর 2- এখন হয়ে যাবে শুধু একটা মাইনাস, এইটার মতো, যেখানে কার্বনেটের সাথে একটা হাইড্রোজেন এড হওয়ার কারণে -2 হয়ে গেছিল কত, -1, এরকম। তারপর হচ্ছে ফসফোনিয়াম। তো এখানে PH4, তার উপর কি থাকবে, প্লাস থাকবে।
আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড, OH মাইনাস, OH মাইনাস, এটা আমরা জানি। তো ভিডিওর এই পর্যায়ে আমরা হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম সম্পর্কে পড়ব। তো এর আগে আমরা একটু বুঝে নিই যে যৌগের রাসায়নিক সংকেত জিনিসটা আসলে কি। তো কোনো একটা যৌগের একটা অণুতে বিদ্যমান, তো আমরা হচ্ছে ধরা যাক পানির অণুটাকে পিক করলাম। তো পানি হচ্ছে একটা যৌগ, তার একটা অণু হচ্ছে H2O, মানে এটা হচ্ছে সংকেত। আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। এখানে আমরা জানি নর্মালি ছোট থেকে যে পানি পাওয়া যায় হচ্ছে যদি দুইটা হাইড্রোজেন অণু এবং একটা অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগ ঘটে। তো আমরা এখানে মিলিয়ে দেখি সংখ্যাটার মধ্যে কি বলা হচ্ছে, যে কোনো যৌগের একটা অণুতে, হ্যাঁ বুঝলাম পানির একটা অণুতে বিদ্যমান, মানে যারা যারা আছে, কে কে আছে, মৌল থাকতে পারে, যৌগমূলক থাকতে পারে। তো পানির ক্ষেত্রে কিন্তু আমার কোনো যৌগমূলক নাই, কিন্তু যদি আমরা চিন্তা করি ক্যালসিয়াম কার্বনেটের কথা, তো এখানে কিন্তু ক্যালসিয়াম একটা মৌল আছে এবং কার্বনেট একটা কি আছে আমাদের যৌগমূলক আছে। তো ক্যালসিয়ামের আছে 2+ আকারে, কার্বনেট আছে 2- আকারে। তো মৌল থাকতে পারে, যৌগমূলক থাকতে পারে। এইগুলাকে যদি হচ্ছে আমরা তাদের নিজ নিজ প্রতীক, নিজ নিজ প্রতীক এবং উপস্থিতির সংখ্যা দ্বারা, প্রতীকের পাশাপাশি আমরা কি বললাম, উপস্থিতির সংখ্যা, যেমন পানির মধ্যে হাইড্রোজেন অণু দরকার হচ্ছে 2টা, যদি তার উপস্থিতি নিচে আমরা ডান পাশে ছোট করে লিখে দিছি H2, উপস্থিতির সংখ্যা দ্বারা প্রকাশের যে পদ্ধতি ওইটাকে আমরা বলি যৌগের রাসায়নিক সংকেত। অর্থাৎ রাসায়নিক সংকেতে আমরা হচ্ছে একটা যৌগ যতগুলা মৌল বা যৌগমূলক দিয়ে গঠিত তাদের যথাযথ প্রতীক দিব এবং তাদের উপস্থিতির সংখ্যা, এই দুইটাকে দিয়ে তারপর আমরা হচ্ছে প্রকাশ করব। এই যে প্রকাশের পদ্ধতি, এইটাই হচ্ছে আমার যৌগের রাসায়নিক সংকেত। তো যৌগের রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়মের কথা বলা আছে আমাদের বইয়ে। তো আমাদের 3টা আসলে মুখস্থ করা দরকার নেই, জাস্ট আমরা একটু রিডিং পড়ে বোঝার চেষ্টা করি, আর আমি হচ্ছে 3টাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমরা হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো দেখব। তো প্রথম নিয়মটি হচ্ছে এরকম, যে একটা মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাকে ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে সাবস্ক্রিপ্ট আকারে ছোট করে লিখতে হয়। তো জিনিসটা একটু কি আমরা বুঝি। ধরা যাক আমাদের যে নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু প্রকৃতিতে কখনো এন আকারে থাকবে না, সে থাকবে হচ্ছে অণু আকারে। এখন নাইট্রোজেন অণু গঠন করতে গেলে হচ্ছে 2টা নাইট্রোজেনের পরমাণুর দরকার। তাহলে আমরা নাইট্রোজেনের প্রতীকটাকে লিখবো, আর কয়টা নাইট্রোজেনের দরকার হয়েছে তাকে হচ্ছে ডান পাশে নিচে ছোট করে লিখবো, অর্থাৎ সাবস্ক্রিপ্ট আকারে লিখবো। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়মটা। তো এই নিয়মটা হচ্ছে কাদের জন্য, ওই যাদের হচ্ছে অণুর মধ্যে শুধুমাত্র ওই পরমাণুটাই থাকে, মানে একদম পিওর। যেমন এই যে নাইট্রোজেন, এখানে শুধু নাইট্রোজেনটাই আছে আর কেউ নাই। তারপর হচ্ছে ওই যে অক্সিজেনের অণুটা, এখানে শুধুমাত্র অক্সিজেন আছে আর কেউ নাই। তারপর ওই যে আয়োডিন, ব্রোমিন হইতে পারে, এরপর হচ্ছে সালফার হইতে পারে। সালফার কিন্তু প্রকৃতিতে S8 আকারে থাকে। এরা সবাই, আমি যদি একটু খেয়াল করি, এখানে শুধুমাত্র ওই একটা পরমাণুই আছে, অন্য কেউ নাই। তো এদের জন্য হচ্ছে নিয়ম 1। তো নিয়ম 1-এ আমরা কি করব, ওই যে প্রতীকটাকে লিখবো, লেখার পরে অণু গঠন করতে কয়টা পরমাণু প্রয়োজন হয়েছে ওইটাকে ডান পাশে নিচে আমরা ছোট করে লিখে দিব। এরপর আমরা একটু খেয়াল করি, এখানে একটা ইম্পর্টেন্ট নোট করা আছে এরকম, যে যেই সকল মৌল অনুগঠন করে না, যে সকল মৌল হচ্ছে অনুগঠন করে না, তারা সিঙ্গেল থাকতে পছন্দ করে, তাদেরকে শুধু প্রতীকের মাধ্যমে আমরা প্রকাশ করব। যেমন সকল ধাতুসমূহ, ধাতুসমূহ কিন্তু কোনোভাবেই অনুগঠন করে না। তুমি কোথাও দেখবা না যে সোডিয়াম হচ্ছে Na2 গঠন করতেছে বা Na3 গঠন করতেছে, এটা কিন্তু সম্ভব না। তো ধাতুসমূহ যেমন সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে আমাদের আয়রন, এরা সবাই হচ্ছে একা একা থাকতে পছন্দ করে, তারা একা থাকবে, তারা কখনো কি গঠন করবে না, অণু গঠন করবে না। কারণ আমরা সামনে গিয়ে দেখবো যে ধাতুসমূহ হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে, কিন্তু অণু যারা গঠন করতেছে এখানে উপরে, তারা সবাই হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে অণু গঠন করতেছে। তো এগুলো আমরা সামনে পড়বো, তো কনফিউশনে পড়ার কিছু নাই। এবং আরেকটা জিনিস, নিষ্ক্রিয় গ্যাসসমূহ, নিষ্ক্রিয় গ্যাসসমূহ কখনোই অণু গঠন করে না। তুমি কোথাও দেখবা না যে আর্গন হচ্ছে Ar2 গঠন করতেছে, বা আমাদের হচ্ছে হিলিয়াম হচ্ছে He2 গঠন করতেছে, তারা কিন্তু এভাবে থাকে না। তারা হচ্ছে সিম্পল, এই যে ধাতুসমূহ যেভাবে থাকে সিঙ্গেল আকারে, তারা হচ্ছে এভাবে সিঙ্গেল আকারে থাকবে, একদম সাধারণভাবে থাকবে। তাইলে সকল নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের একা একা থাকবে, তারা অনুগঠন করবে না। তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু মনে রাখবো জিনিসটা ঠিকঠাক। এই হচ্ছে আমাদের রুলস নাম্বার 1। আশা করি রুলস নাম্বার 1টা আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা নিয়ম নাম্বার 2টাকে একটু খেয়াল করি। তো নিয়ম নাম্বার 2টা হচ্ছে এরকম, যে কখনো কখনো যৌগের অণু 2টা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হতে পারে। আমাদের নিয়ম 1-এর মধ্যে কি ছিল, 2টা একই একই পরমাণু ছিল, আর এখানে হচ্ছে কি 2টা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হতে পারে। যদি এরকম হয় যে অণুটা কি হচ্ছে 2টা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হচ্ছে,
সেই ক্ষেত্রে যৌগের রাসায়নিক সংকেত লেখার সময় আমরা হচ্ছে একটা মৌলের যোজনীকে অন্য মৌলের প্রতীকের সামনে লিখে দিব, তাহলেই শেষ। বিষয়টা হচ্ছে এরকম, ধরা যাক অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মিলে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করলো। তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত 3, আর অক্সিজেনের যোজনী হচ্ছে কত 2। তাহলে আমরা অ্যালুমিনিয়াম লিখে ফেললাম, অক্সিজেন লিখে ফেললাম, এইভাবে আর কি। আমি হচ্ছে এটা কাজ করি, আমি এটাকে নিজে করি এখন আবার। তো আমরা হচ্ছে সবার আগে লিখে ফেললাম অ্যালুমিনিয়ামকে, তারপর লিখে ফেললাম হচ্ছে আমরা অক্সিজেনকে। তারপরে অ্যালুমিনিয়ামের যোজনী 3 দিয়ে দিব অক্সিজেনের সামনে, আর অক্সিজেনের যোজনী 2 দিয়ে দিব হচ্ছে অ্যালুমিনিয়ামের সামনে। এই যে Al2O3 এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। এটাই হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 2, যে যদি হচ্ছে কোনো একটা যৌগের অণু একাধিক মূলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাহলে আমরা হচ্ছে যখন সংকেতটাকে লিখবো তখন যার যোজনী তারটা তার সামনে থাকবে না, থাকবে অন্য মূলের যোজনীটা। অর্থাৎ আমরা যোজনী কি করে দিব, এক্সচেঞ্জ করে দিব। আরেকটা উদাহরণ আমরা একটু খেয়াল করি, আমরা হচ্ছে ধরা যাক ক্যালসিয়াম ক্লোরাইড, এটা চিন্তা করি CaCl2, এটা কিভাবে গঠিত হয়েছে। তো আমরা জানি ক্যালসিয়ামের হাত কয়টা, ক্যালসিয়ামের হাত বা যোজনী হচ্ছে 2টা, আর ক্লোরিনের যোজনী হচ্ছে কয়টা, 1টা। তো আমরা যখন ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করব তখন আমরা ক্যালসিয়াম লিখলাম, তারপরে ক্লোরিন লিখলাম। তো ক্লোরিনের হাত দিয়ে দিলাম ক্যালসিয়ামের সামনে, ক্যালসিয়ামের হাত দিয়ে দিলাম হচ্ছে ক্লোরিনের সামনে, তাহলে কি হচ্ছে Ca1Cl2। তো 1 লেখার তো দরকার নাই, আমরা লিখতে পারি এইভাবে CaCl2। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, সংকেতটাকে লিখতে পারি। তো আশা করি নিয়ম নাম্বার 2টা আমরা বুঝলাম। তো এখানে একটা নোট আছে এরকম, যে যদি যৌগমূলক থাকে, তো আমার তো 2টা মৌল আছে, তো 2টা মৌল কিন্তু পিওরলি 2টা মৌলক হইতে পারে, আবার যৌগমূলক হইতে পারে, বা একটা মৌল আর একটা যৌগমূলক হইতে পারে। মানে আমি বুঝাতে চাচ্ছি এরকম, যে হইতে পারে দুজনে হচ্ছে পিওর আমার মৌল, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড হইতে পারে, দুজনে হচ্ছে পিওর মৌল। তারপরে এরকম হইতে পারে যে একজন হচ্ছে মৌল আরেকজন হচ্ছে আমার যৌগমূলক, এটা হইতে পারে। অথবা দুইজনই হচ্ছে যৌগমূলক হইতে পারে, যেমন হচ্ছে আমার অ্যামোনিয়াম সালফেট হইতে পারে। তো এরকম হইতে পারে, মানে আমাদের পসিবিলিটিস আছে। তো যদি এরকম হয় যে একটা হচ্ছে মৌল আরেকটা হচ্ছে যৌগমূলক, বা দুইজনই হচ্ছে যৌগমূলক এবং সেই যৌগমূলকগুলা একের অধিক বার আছে, দেখো এখানে কিন্তু যৌগমূলকটা একবার আছে, এই যে ফেরাস সালফেটের যৌগমূলকটা একবার আছে, বাট এর নিচে অ্যামোনিয়াম সালফেটের মধ্যে আমার অ্যামোনিয়াম যৌগমূলকটা 2বার আছে। তো যদি এরকম হয় যে যৌগমূলক একাধিকবার থাকে, তাহলে যৌগমূলকটিকে হচ্ছে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। কিসের মধ্যে রাখবো, প্রথম বন্ধনী। দেখো এখানে হচ্ছে অ্যামোনিয়ামটা আমার 2বার ছিল, তাই আমরা প্রথম বন্ধনীর মধ্যে অ্যামোনিয়ামটাকে রাখলাম, রেখে তারপরে হচ্ছে সংখ্যাটাকে লিখবো। তো রাখার পরে সামনে আমরা কি লিখলাম, সংখ্যাটা লিখলাম, এইভাবে আমরা লিখবো। তো এখানে আমি একটা ডেমো দিলাম যে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আয়রন 3 সালফেট। তো আয়রন 3 সালফেট বা ফেরিক সালফেটের বেলায় খেয়াল করি আমরা, তো আয়রনের হচ্ছে এখানে যোজনী কত, আয়রনের যোজনী হচ্ছে এখানে 3, আর সালফেটের যোজনী হচ্ছে কত, এখানে হচ্ছে আমার সালফেটের যোজনী 2। তো আমরা যেটা করব, সালফেটের যোজনী দিয়ে দেবো আয়রনের সামনে, তো দিয়ে দিলাম 2, আর আয়রনেরটা দিয়ে দিতে হবে সালফেটের সামনে। কিন্তু কথা হচ্ছে সালফেট তো একটা যৌগমূলক, সে কয়বার আছে, 3বার আছে, তাই হচ্ছে আমরা এখানে কি দিলাম, 3 দিলাম। আর এখানে একটা কথা, এখানে কিন্তু সালফেট হচ্ছে কি আকারে আছে, 2- আকারে আছে, আর আয়রন হচ্ছে কি আকারে আছে, 3+ আকারে আছে। এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, তো তাই মাথার উপরে চার্জ সহ যথাযথভাবে আমাদের লিখতে হবে, এবং এখানেও সেম ভাবে আমাদের লিখতে হবে। অ্যালুমিনিয়াম আছে কি আকারে, 3+ আকারে, আর অক্সিজেন আছে আমার কি আকারে, 2- আকারে। ওইখানেও খেয়াল করি আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়াম আছে 2+ আকারে, ক্লোরিন আছে আমাদের মাইনাস আকারে। তো যথাযথ চিহ্ন সহ আমি দিলাম, চিহ্ন সহ যদি না দিতাম রাফ হিসাবে এটা বন্ধ করা হতো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা। তো এই যৌগটা একটু খেয়াল করি আমরা, এটা একটু মাথায় রাখবো, যে এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে যৌগমূলক, দুইজনই হচ্ছে যৌগমূলক, আর এখানে একজন হচ্ছে মৌল আরেকজন হচ্ছে কি যৌগমূলক, আর এখানে দুইটাই হচ্ছে পিওরলি মৌল। তো আশা করি রুলস নাম্বার 2 আমরা বুঝতে পারছি। এখন আমরা নিয়ম 3টাকে একটু দেখে ফেলি। তো নিয়ম 3 হচ্ছে এরকম, যে 2টা মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে আমরা প্রথমে যোজনীগুলোকে ওই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করব, এবং ভাগ করার পরে হচ্ছে নিয়ম 2টাকে অনুসরণ করব। অর্থাৎ আমরা একটু বুঝি, নিয়ম 2 এর মধ্যে আমরা একটা কথা উল্লেখ করতে একটু ভুলে গেছিলাম, যে ওইখানে যোজনীগুলা কিছু দ্বারা ভাগ যাবে না, সাধারণ কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে না, বা আমি যদি আরো সংক্ষেপে বলার চেষ্টা করি, তাদের গসাগু হবে 1। এটা হচ্ছে নিয়ম 2 এর মধ্যে। বাট নিয়ম 3 এর মধ্যে হচ্ছে গসাগু যদি 1 ব্যতীত অন্য কিছু হয়, তাহলে ওইটা দিয়ে হচ্ছে ভাগ করে দিতে হবে। আমি একটু দেখাই জিনিসটা। রুলস নাম্বার 2 এর মধ্যে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম, ওই যে আমাদের Al2O3, এখানে অ্যালুমিনিয়ামের ছিল 3 আর অক্সিজেনের ছিল আমার কত, 2। তো এদের মধ্যে এই যে 3 আর 2, এদের গসাগু কিন্তু 1 আসতেছিল, অর্থাৎ কোনো একটা সংখ্যা দিয়ে তাদের দুজনকে কিন্তু ভাগ করা যাচ্ছিল না 1 ব্যতীত।
তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করে ফেলছিলাম, ডাইরেক্ট এক্সচেঞ্জ করে ফেলছিলাম, একজনের যোজনী আরেকজনের সামনে দিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আমাদের রুলস নাম্বার 2-তে, যে ভাগ যাবে না, কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আর রুলস নাম্বার 3, আমরা এখানে 3টা এক্সাম্পল নিলাম, যে বোরন নাইট্রাইট, কার্বন ডাইঅক্সাইড আর কি ফেরাস সালফেট বা আয়রন 2 সালফেট। তো এদের মধ্যে আর রুলস 2 এর মধ্যে তফাৎটা কি একটু দেখার চেষ্টা করি। বোরন নাইট্রাইডে বোরনের হচ্ছে যোজনী আমরা জানি 3, তো নাইট্রোজেনের যোজনীও কত, 3। এখানে খেয়াল করি দুইজনের যোজনীকে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করতে পারতেছি, অর্থাৎ উভয়ের যোজনী যে 3 আর 3 তার গসাগু তো 3, তো 3 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। তো আমরা যদি উভয়ের ভাগ করে দিই, 3 হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে কত, 1। 3 হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে কত, 1। এখন দুজনের যোজনী 1:1 আছে। তো আমরা হচ্ছে কি করব, একজনেরটা আরেকজনের সামনে দিয়ে দিলাম, পাচ্ছি হচ্ছে B1N1 বা BN। এখানে কিন্তু আমরা B3N3 লিখি নাই, আগের মতো কিন্তু সরাসরি এক্সচেঞ্জ করি নাই। যদি ভাগ যায় আমরা ভাগ করে দিব। রুলস 3 আমাকে এটাই বলতেছে যে যদি যোজনীগুলাকে কোনো একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে ফেলবো আগে, তারপরে হচ্ছে এক্সচেঞ্জটা করব। তারপরে হচ্ছে আমরা দেখি এটা, এই যে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে কত, কার্বনের যোজনী হচ্ছে 4 আর অক্সিজেনের হচ্ছে কত, 2। তো এখন যদি আমরা খেয়াল করি তাদের কিন্তু ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, তো ভাগ করলে 4 হয়ে যাচ্ছে কত, 2, আর 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 1। এবার এক্সচেঞ্জটা করি, তো কার্বনের সামনে 1 আসবে, অক্সিজেনের সামনে আসবে কত, 2, বা আমরা লিখতে পারি CO2। তো আয়রন 2 সালফেটের মধ্যে আমরা একটু যদি এখন খেয়াল করি, আয়রনের হচ্ছে কত এখানে 2, আর সালফেটের হচ্ছে, আচ্ছা আমি লিখে রাখি সামনে, আয়রনের হচ্ছে 2 আর সালফেটের হচ্ছে কত, সালফেটের হচ্ছে আমাদের 2। তো এখন আমরা দেখতেছি যে দুজনই হচ্ছে তো 2, তো 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1। তো দুজনকে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করে ফেললাম, তো আমরা পাচ্ছি কত, 1 এবং 1। এবার হচ্ছে এই 1টাকে দিয়ে দিলাম, মানে সালফেটের 1টা আয়রনের সামনে, আয়রনের 1টা সালফেটের সামনে। আচ্ছা এভাবে বলার দরকার নাই, কারণ দুজনই তো 1। তো আমরা পাচ্ছি কত, Fe1 আর SO4 কত, 1, বা এটাকে আমি লিখতে পারি এভাবে, জাস্ট FeSO4। একদম সিম্পল। আশা করি রুলস নাম্বার 3 বুঝতে পারছে। রুলস নাম্বার 3 আর রুলস নাম্বার 2 আসলে একই রুলস। রুলস নাম্বার 2 এ বলা হচ্ছিল যে যোজনীগুলা যদি কোনো একটা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় আমরা সরাসরি এক্সচেঞ্জ করে দিব, একজনেরটাকে আরেকজনের সামনে লিখে দিব। আর রুলস নাম্বার 3 এ হচ্ছে কি, যদি ভাগ যায় তাহলে আগে হচ্ছে ভাগ করব, তারপরে হচ্ছে একজনেরটাকে আরেকজনের সামনে দিয়ে দিব। আশা করি এই 3টা রুলস আমরা বুঝতে পারছি। তো এই 3টা রুলসের ব্যবহারটা মেইনলি হচ্ছে আমরা দেখব মোলের ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টারের শতকরা সংযুক্তি থেকে কোনো একটা যৌগের সংকেত নির্ণয় করা ওই অংশটাতে। তো এই অধ্যায়ে এটার তেমন ব্যবহার নাই, বাট কোনো একটা সংকেতকে ফিল করার জন্য হচ্ছে 3টা রুলস জানা খুবই জরুরি। তো আমরা 3টা রুলসটাকে আসলে মুখস্থ করা দরকার নাই, আমরা হচ্ছে একবার দেখে যাব, তারপরে বই থেকে একবার রিডিং দিব, তাহলে আশা করি আমরা এগুলো বুঝতে পারবো। এরপর হচ্ছে আমরা কোনো একটা যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে কথা বলবো। তো আণবিক সংকেত হচ্ছে কি, আমরা যে রাসায়নিক সংকেত লিখেছিলাম কোনো যৌগের, ওইটা হচ্ছে তার আণবিক সংকেত। যেমন ধরা যাক CH4, মিথেন, এটা হচ্ছে কি মিথেনের আণবিক সংকেত। তো আণবিক সংকেত থেকে বোঝা যায় যে ওই যৌগের মধ্যে কোন মৌলটা কতবার রয়েছে, কোন মৌলটা কত সংখ্যক বার রয়েছে, কিন্তু কিভাবে বন্ধনটা তৈরি হয়েছে ওইটার সম্পর্কে কোনো ধারণা কিন্তু আমাদের এই আণবিক সংকেত দিতে পারে না। আর অন্যদিকে গাঠনিক সংকেত হচ্ছে কি এরকম, যে এটা থেকে বোঝা যায় যে কয়টা বন্ধন হয়েছে বা যৌগের আকৃতি কেমন হতে পারে। যেমন এটার যদি আমরা গাঠনিক সংকেতে আঁকার চেষ্টা করি, তো কার্বনের চারদিকে হচ্ছে 4টা একক বন্ধনের মাধ্যমে আমাদের 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছিল। তো এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। আমরা আরেকটা উদাহরণ দেখি, আমাদের অতি পরিচিত একটা উদাহরণ, আমাদের কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসটা। তো এখানে আমরা জানি যে কার্বনের হাত কয়টা, 4টা। তো কার্বনের 4টা হাত, তো আমরা একটা কাজ করি, সে তো 2টা অক্সিজেনের সাথে যুক্ত, অক্সিজেনের হাত আছে আবার কয়টা করে, 2টা করে। তো আমরা 2 দিকে 2টা অক্সিজেন দিয়ে দিই, অক্সিজেনের হাত 2টা, তো 2টা হাত দিয়ে সে কার্বনের 2টা হাতকে তোমার ব্যালেন্স করলো। আবার এখানে পরের অক্সিজেনটা সেও 2টা হাত দিয়ে কার্বনের বাকি 2টা হাতকে কি করলো, ব্যালেন্স করলো। এইভাবে কার্বনের 4টা হাত, 2টা অক্সিজেনের 2টা 2টা করে 4টা হাতের সাথে কি হইলো, আমাদের সমযোজী বন্ধন তৈরি করলো। এভাবে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড পেলাম। তো এটা ছিল আমাদের হচ্ছে আণবিক সংকেত, আর এটা হচ্ছে আমার তার গাঠনিক সংকেত। এখান থেকে আমরা বুঝতে পারি যে কয়টা বন্ধন তৈরি হয়েছে। একইভাবে আমরা যদি পানিটা দেখি, তো পানির মধ্যে কি থাকে, পানি তো H2O তার সংকেত, তাহলে অক্সিজেনের সাথে আমাদের 2টা হাইড্রোজেন হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত, এবং অক্সিজেনের হচ্ছে আমাদের বাকি 2টা মুক্ত জোড়কে আমরা উপরে এভাবে দেখিয়ে দিতে পারি। এবং জেনে রাখা ভালো, এখানে যে কোণটা হয় সেই কোণটা হচ্ছে আমাদের 104.5 ডিগ্রি হয়। এটা ক্লাস 6-7 আমি পড়ে আসছি, এগুলা বেশি
কঠিন না আমাদের কাছে। আবার এই কোণটা হয় 180 ডিগ্রি। তারপর আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, NH3, অ্যামোনিয়ার বেলায় নাইট্রোজেন থাকে আর 3টা হাইড্রোজেন থাকে এইভাবে, এবং এখানে নাইট্রোজেনের মুক্ত জোড় থাকে একটা। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে এই কোণগুলা হবে আমাদের 107 ডিগ্রি করে। এই হচ্ছে মোটামুটি আমাদের গাঠনিক সংকেতগুলা। আমরা আরো 2টা মৌলের গাঠনিক সংকেত দেখব। এর মধ্যে একটি হচ্ছে প্রোপেন। তো প্রোপেনের সংকেত হচ্ছে C3H8, অর্থাৎ অ্যালকেন। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাইলে আমরা ওই যে সাধারণ ফর্মুলাটা জানি যে অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। তো এখানে হচ্ছে এন এর জায়গায় 3 বসালাম, তাহলে C3, আর 3 দুগুণে কত 6, আর 2 কত 8, H8। ওকে, এখন এখানে কার্বন কয়টা? 3টা। তো আমরা একটা কাজ করি, 3টা কার্বন লিখি। প্রত্যেকটা কার্বনের হাত কয়টা? 4টা। তো এই কার্বনের একটা হাত আর এই কার্বনের একটা হাত একত্রিত হইল। আবার এই কার্বনের একটা হাত, এই কার্বনের একটা হাত একত্রিত হইল। এর বাকি আছে আরেকটা হাত, এদিকে আরেকটা, এদিকে একটা দিয়ে দিল। এর বাকি আছে 2টা হাত, এর বাকি আছে 3টা হাত। এবার আমাদের হাত খালি কয়টা? 8টা হাত খালি। 8টা হাতে আমরা 8টা হাইড্রোজেনকে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্রোপেনের গাঠনিক সংকেত। এরপর আমরা দেখব হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটা কিভাবে গঠিত হয়? তো আমরা একটু খেয়াল করি। এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে আমার সালফার। সালফারের হাত হইতে পারে 2, 4 অথবা কত 6। তো এখানে হচ্ছে সালফারের হাত থাকবে 6টা। তো 2টা হাত দিয়ে সে হচ্ছে একটা অক্সিজেনকে ধরলো, আবার 2টা হাত দিয়ে সে আরেকটা অক্সিজেনকে ধরলো। তার এখনো কিন্তু 2টা হাত বাকি। তো একটা হাত এদিকে, আরেকটা হাত এদিকে দিলাম। একটা হাত দিয়ে সে অক্সিজেনকে ধরলো, আরেকটা হাত দিয়ে অক্সিজেনকে ধরলো। কিন্তু কথা হচ্ছে অক্সিজেনের হাত কিন্তু 2টা। তাহলে আরেকটা হাত দিয়ে সেই অক্সিজেন কি করবে? একটা হাইড্রোজেনকে ধরবে। আরেকটা হাত দিয়ে সেই অক্সিজেন কি করবে? একটা হাইড্রোজেনকে ধরবে। এটা হচ্ছে আমাদের সালফুরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তো এভাবে হচ্ছে আমরা বেশ কয়েকটা মৌলের গাঠনিক সংকেত দেখতে পারলাম, এবং এগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো। এগুলো আমাদের ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে আসে। এখন আমরা নিষ্ক্রিয় গ্যাসসমূহ এবং তাদের স্থিতিশীলতা সম্পর্কে জানব। তো পর্যায় সারণীর গ্রুপ 18-র যে মৌলসমূহ রয়েছে তাদেরকে হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে চিনি। এই মৌলগুলো কারা কারা? তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জ্যানন, রেডন। তো এদেরকে মনে রাখার একটা খুব সুন্দর ছন্দ কিন্তু আমরা জানি। ছন্দটা হচ্ছে এরকম যে হেনা আর করিম যাবে রমনায়। তো হেনার হে দিয়ে হচ্ছে হিলিয়াম, আর না দিয়ে হচ্ছে নিয়ন, আর দিয়ে হচ্ছে আর্গন, করিম দিয়ে হচ্ছে ক্রিপ্টন, যাবে দিয়ে হচ্ছে জ্যানন, এবং রমনায় হচ্ছে ব্রেনন। তো এভাবে হচ্ছে আমরা এগুলোকে মনে রাখতে পারি। এর চেয়ে আমার মতে প্লেন টেক্সট আকারে মনে রাখা খুব সহজ, ছন্দ মনে রাখার চেয়ে। তো এরপরে হচ্ছে আমরা এদের ইলেকট্রন সংখ্যাগুলো একটু দেখে নিই। এগুলো মনে রাখতে পারলে ভালো, যে হিলিয়ামের হচ্ছে 2টা, নিয়নের হচ্ছে 10টা, আর্গনের হচ্ছে 18টা। তারপর হচ্ছে আমাদের ক্রিপ্টনের হচ্ছে কয়টা? 36টা। তারপর হচ্ছে আমাদের জ্যাননের হচ্ছে 54। তারপর রেডনের হচ্ছে কত? 86। এভাবে হচ্ছে আমরা এগুলো মনে রাখবো। তো এগুলো মনে রাখতে পারলে ভালো আর কি আমাদের জন্য। তো আমরা মেনলি এখন যে জায়গাটাতে ফোকাস করব, আমি হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাসটা করে রেখেছি। তো ইলেকট্রন বিন্যাসে আমরা একটু ফোকাস করি। তো হিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করি আমরা, বাইরের কক্ষপথে 1s2 2টি ইলেকট্রন আছে। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এদের সবার হচ্ছে বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। তারা কিন্তু নিষ্ক্রিয়। অর্থাৎ নিষ্ক্রিয় মৌলে দেখতে পাচ্ছি আমরা বাইরের কক্ষপথে হয় 2টা অথবা 8টা ইলেকট্রন আছে, তারপরে তারা নিষ্ক্রিয় হইল। অর্থাৎ অন্য কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে এইরকম কাঠামো অর্জন করে ফেলতে পারে, তার বাইরের কক্ষপথে 8টা, অথবা সে যদি ছোট হয়, হিলিয়াম লাইক হয় 2টা, তাহলে কি তারা নিষ্ক্রিয় হবে? হ্যাঁ, অবশ্যই তারা নিষ্ক্রিয় হবে। এবং এটাকে হচ্ছে আমরা সামনে অষ্টক নিয়ম এবং 2-এর নিয়ম এভাবে শিখবো আর কি। তা আপাতত আমরা ফোকাস করি যে নিষ্ক্রিয় গ্যাসসমূহের ক্ষেত্রে কি হচ্ছে, বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতেছে, এবং শুধুমাত্র হিলিয়ামের হচ্ছে বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতেছে। এখন কেন হচ্ছে তারা ইলেকট্রন গ্রহণ করে না, বর্জন করে না? এর কারণ হচ্ছে তাদের অলরেডি হচ্ছে অষ্টক পূর্ণ হয়ে গেছে। তো আমরা অষ্টক নিয়মে দেখবো যে অষ্টক পূর্ণ হওয়াই হচ্ছে কোনো একটা মৌলের টার্গেট। তো এদের তো অলরেডি অষ্টক পূর্ণ আছে বা হচ্ছে দ্বিতক পূর্ণ আছে। এরা তাই ইলেকট্রন গ্রহণও করবে না, বর্জনও করবে না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে না। তাই তাদেরকে আমরা নাম দিয়েছি হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট না, এটাকে আমরা নার্ট বলি। ইনার্ট হচ্ছে লেখার সময় লিখি INERT, আর উচ্চারণের সময় আমরা হচ্ছে এটাকে নার্ট গ্যাস বলি। আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসসমূহ হচ্ছে কোনো যৌগ তৈরি করে না, নর্মালি করে না। বাট আমাদের এই যে জ্যানন, সে হচ্ছে ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে জ্যানন হেক্সাফ্লোরাইড তৈরি করতে পারে।
এরকম আরও কিছু এক্সেপশন আছে, তো এগুলো আমরা হচ্ছে উচ্চতর শ্রেণীতে পড়বো। তো আপাতত আমরা মনে রাখি যে নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে আসলে দুধে ধোয়া তুলসী পাতা না, তারাও আসলে বিক্রিয়া করতে পারে, বাট তারা এক্সট্রিম কন্ডিশনে বিক্রিয়া করবে, নর্মাল কন্ডিশনে তারা বিক্রিয়া করে না। আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পর্যবেক্ষণ করলাম। তো আমরা এখানে দেখতে পেলাম যে হিলিয়ামের বাইরের কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতেছে, এবং আমাদের নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এদের সবার হচ্ছে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতেছে। এই 2টা এবং 8টা, এই 2টা সংখ্যা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। তো আমাদের পরের টপিকটা হচ্ছে অষ্টক এবং 2-এর নিয়ম, এবং এইটা হচ্ছে আমাদের এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার দিতে পারবে যে কেন রাসায়নিক বন্ধন গঠিত হয়। তো আমি একদম সিম্পল কথায় যদি বলি, প্রত্যেকটা মৌল চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এটাই হচ্ছে বন্ধন বা রাসায়নিক বন্ধন তৈরি করার কারণ। আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমরা হচ্ছে একটা কম্পাউন্ড পিক করি, ক্লোরিনকে আমরা পিক করলাম। আমরা জানি যে ক্লোরিনের হচ্ছে 17টা ইলেকট্রন রয়েছে। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এইরকম যে 1s2, 2s2, 2p6, তারপরে হচ্ছে আমাদের 3s2 এবং 3p5 সরি 6 না 5। তো এর বাইরের কক্ষপথে হচ্ছে আমাদের 7টা ইলেকট্রন রয়েছে, এবং ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের আর্গন, এবং আর্গনের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আর্গনের হচ্ছে সেম হয় 1s2, 2s2, 2p6, 3s2, আর 3p5 জায়গায় হবে 3p6। তো আর্গনের সাথে আমাদের হচ্ছে ক্লোরিনের একটাই পার্থক্য, ক্লোরিনের হচ্ছে 3p5, আর্গন হচ্ছে কত 3p6। অর্থাৎ ক্লোরিন যদি কোনোভাবে একটা ইলেকট্রন গেইন করতে পারে, সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামোটা লাভ করবে, এবং আর্গন যেহেতু নিষ্ক্রিয় তখন ক্লোরিনটাও কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং প্রত্যেক পরমাণু চায় স্থিতিশীলতা, আর স্থিতিশীলতা অর্জন করার জন্য সে হচ্ছে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আর লাভ করার জন্য সেই ইলেকট্রন হয় গ্রহণ করবে, অথবা বর্জন করবে, অথবা শেয়ার অথবা ভাগাভাগি করবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তো ক্লোরিন এখানে যে কাজটা করতে পারে, সে তো অধাতু, সেই ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে। সে হচ্ছে ধরা যাক হাইড্রোজেনের কাছ থেকে বা সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, এবং এইভাবে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনগুলো গঠিত হয় এরা হচ্ছে আয়নিক বন্ধন। আমরা সামনে এগুলো সম্পর্কে পড়ব। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সোডিয়ামকে নিই। তো সোডিয়ামের হচ্ছে আমরা জানি 11টা ইলেকট্রন থাকে, তাহলে 1s2, 2s2, 2p6, এবং এর বাইরের কক্ষপথে থাকতেছে আমার 3s1। এখানে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কিন্তু নিয়ন। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, নিয়নের হচ্ছে কত 10টা ইলেকট্রন থাকে, 1s2, 2s2, 2p6 এরকম এইটা। এখন সোডিয়ামের বেলায় যেটা হয়েছে, সোডিয়াম হচ্ছে নিয়নের কাঠামোটা কিন্তু তার মধ্যে আছে, কিন্তু বাইরে আরেকটা এক্সট্রা কক্ষপথে একটা ইলেকট্রন রয়ে গেছে। এখন হয় তাকে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা তাকে হচ্ছে এই একটা ইলেকট্রনকে ত্যাগ করে ফেলতে হবে, তাহলে হচ্ছে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোটা লাভ করতে পারবে। তো এই বেচারা যেটা করবে, সোডিয়াম, সে একটা ইলেকট্রন দান করে দিবে, ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। তখন সোডিয়াম হচ্ছে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামোটা লাভ করবে, আর ক্লোরিন হচ্ছে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামোটা লাভ করবে। তো এখানে হচ্ছে এরকম জিনিস তৈরি হবে যে সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে সে হচ্ছে সোডিয়াম প্লাসে পরিণত হবে, আর ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন হারিয়ে ক্লোরিন মাইনাসে পরিণত হবে। তারা তখন একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে কাছাকাছি আসবে, এবং তৈরি হবে আমাদের খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড। তো এখানে অনেক কথা বললাম। আমরা যখন আয়নিক যৌগের গঠন পড়বো তখন হচ্ছে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো, একদম প্র্যাকটিক্যালি বলতে হচ্ছে বোর্ডে দেখাবো, বাট বাংলা লেখা সহ দেখাবো। এখন আমি জাস্ট মুখে মুখে বলতেছি। তো এভাবে হচ্ছে আয়নিক বন্ধনটা গঠিত হয়, এবং সব কিছুর মূলে হচ্ছে 2টা কথা, অষ্টক নিয়ম এবং 2-এর নিয়ম। স্থিতিশীলতা অর্জনের জন্য প্রত্যেক পরমাণু তার বাইরের কক্ষপথে 8টি, অথবা হচ্ছে আমাদের কি যেগুলো হচ্ছে হিলিয়ামের মতো অ্যাটম, ছোট ছোট অ্যাটম, যেমন লিথিয়াম হইতে পারে, হাইড্রোজেন হইতে পারে, তারা হচ্ছে 2টা রাখতে চায়। তাদের ক্ষেত্রে হচ্ছে 2-এর নিয়ম। তারা এই 8টা অথবা 2টা ইলেকট্রন রাখতে চাইবে স্থিতিশীলতা অর্জনের জন্য। এটাই হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম অথবা 2-এর নিয়ম। আমরা এখন অষ্টক নিয়মের বেশ কিছু ব্যতিক্রম দেখব। তো অষ্টক নিয়মের ব্যতিক্রমগুলোকে আমরা হচ্ছে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে যাদের হচ্ছে অষ্টক পূর্ণ হয় না, তাদেরকে আমরা বলতেছি অষ্টক সংকোচন যৌগ। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের হচ্ছে অষ্টক পূর্ণ হওয়ার পরেও বাইরের কক্ষপথে অর্থাৎ যোজ্যতা স্তরে এক্সট্রা কিছু ইলেকট্রন থেকে যায়, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অষ্টক সম্প্রসারণ যৌগ। তো আমরা একটু খেয়াল করি, অষ্টক সংকোচন যৌগ আমরা কাদেরকে বলতেছি। আমাদের বেরিলিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন টাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এরা সবাই হচ্ছে আমাদের অষ্টক সংকোচন যৌগ। তো আমরা এদের থেকে যে কোনো একজনকে পিক করি, ধরা যাক আমরা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডকে পিক করলাম। তো বোরন ট্রাইক্লোরাইড হচ্ছে এরকম দেখতে, যে বোরন
তার তিন দিকে হচ্ছে তিনটা ক্লোরিন, আমি হচ্ছে এখানে সমযোজী বন্ধন তো দেখাই দিলাম এভাবে। একটু খেয়াল করি, বোরনের 5টা ইলেকট্রন থাকে, তো 5টা ইলেকট্রনের 2টা আছে হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরে, আর বাইরের যোজ্যতা শক্তি স্তরের ইলেকট্রন আছে আমাদের 3টা। এই 3টা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে 3টা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন তৈরি করছে, তার কিন্তু বাইরের কক্ষপথে আর কোনো ইলেকট্রন নাই। আর প্রত্যেকটা সমযোজী বন্ধনে আমার ইলেকট্রন আছে 2টা করে, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন এবং এখানে 2টা ইলেকট্রন। অর্থাৎ বোরনের বাইরের কক্ষপথে কিন্তু 2, 4, 6 6টা ইলেকট্রন আছে। কিন্তু অষ্টক পূর্ণ হইতে তার আরো 2টা ইলেকট্রনের দরকার ছিল। কিন্তু এই বোরন ট্রাইক্লোরাইড কিন্তু অলরেডি স্থিতিশীলতা অর্জন করে ফেলেছে, অর্থাৎ অষ্টক নিয়মটাকে সে কিন্তু মান্য করে নাই। তার দরকার ছিল 8টা, বাট 6টাতেই সে হচ্ছে কি স্থিতিশীলতা অর্জন করে ফেলায় আমরা তাকে বলতেছি অষ্টক সংকোচন যৌগ। এবং অষ্টক সম্প্রসারণ যৌগ হিসেবে আমরা হচ্ছে PCl5, SF4, SF6 এবং IF7 দেখতে পাচ্ছি। তো আচ্ছা, এখানে মনে হয় মিস্টেকলি আমি হচ্ছে PCl3টা লিখে ফেলছি, এটা হওয়ার কথা না। এখানে PCl3 কিন্তু অষ্টকপূর্ণ হয়। PCl5, SF4, SF6, তারপর হচ্ছে IF7, এরা সবাই হচ্ছে আমাদের অষ্টক সম্প্রসারণ যৌগ। তো PCl5কে আমরা বলি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, তারপরে SF4কে আমরা বলি সালফার টেট্রাফ্লোরাইড, তারপরে SF6কে বলি আমরা সালফার হেক্সাফ্লোরাইড, আর IF7কে আমরা বলি আয়োডিন হেপ্টাফ্লোরাইড। তো এদের সবার মধ্যে আমি হচ্ছে প্রথমে এটাকে পিক করি, একটু খেয়াল করি। ফসফরাসের ক্ষেত্রে আমরা জানি ফসফরাসের 15টা ইলেকট্রন থাকে। তো প্রথম কক্ষপথে 2টা, এরপরে কক্ষপথে 8টা, 10টা কিন্তু এখানে শেষ। তাহলে বাইরের কক্ষপথে আছে কয়টা? 5টা। তো 5টা ইলেকট্রন কি করতেছে, আমার 5টা ক্লোরিনের সাথে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করতেছে। অর্থাৎ ফসফরাসের বাইরে থাকা 5টা ইলেকট্রনই কিন্তু কি করতেছে, আমার সমযোজী বন্ধনে অংশ নিচ্ছে। এবং একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, কিন্তু একটা হচ্ছে ফসফরাসের নিজের, আরেকটা হচ্ছে কার, ক্লোরিনের শেয়ারকৃত। তো এখানে আমরা যদি দেখি, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন এবং এখানে 2টা ইলেকট্রন। একটু খেয়াল করি, এখন যদি আমরা কাউন্ট করি, ফসফরাসের চারদিকে হচ্ছে 2, 4, 6, 8, 10টা ইলেকট্রন আছে। থাকার কথা 8টা, আছে কয়টা? 10টা। অর্থাৎ এখানেও কিন্তু অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে এবং 8টার বেশি থাকায় এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটেছে। তো আশা করি আমরা এই উদাহরণটা বুঝতে পারছি। তো এরকমভাবে SF4, SF6 তো আমরা কিন্তু বের করে দেখব যে এদের সবার ক্ষেত্রে হচ্ছে অষ্টক সম্প্রসারণ ঘটে। তো আশা করি আমরা অষ্টক নিয়মের ব্যতিক্রমগুলো বুঝতে পারছি। এবং কেমিস্ট্রির অপর নামেই কিন্তু ব্যতিক্রম। আমরা জানি পানির যেমন অপর নাম হচ্ছে আমাদের জীবন, ঠিক তেমনি কেমিস্ট্রির অপর নাম হচ্ছে কি ব্যতিক্রম। তো আজকে লেকচারটা এই পর্যন্তই থাকলো, আর রিমেইনিং টপিকগুলো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে পরের ভিডিওগুলোতে কভার করবো। আসসালামু আলাইকুম।